নিয়ম অনুযায়ী আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য বহুতল ভবন থেকে বেরিয়ে আসার জরুরি পথ রাখতে হয়, কিন্তু ভবনটির সিঁড়ি লোকজনকে আগুন থেকে রক্ষা করার মতো উপযুক্ত ছিল না। অগ্নি নিরাপত্তার জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও সেখানে ছিল না। আজ এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ভয়াবহ আগুনে এত ক্ষয়ক্ষতি এবং হতাহতের পরে এফআর টাওয়ারে অনেকগুলো অনিয়মের খবর সামনে আসছে। আগুনের ঝুঁকি যাচাইয়ে ভবনটিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি কোনো ধরনের পরিদর্শন চালানো হয়েছিল? প্রথমেই আমার আলোচনার শুরুতে আমি যারা গতকাল এই অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা করছি। আর আপনি যেটা বললেন যে এই ভবনগুলো কিন্তু নির্মিত হয়েছে কিন্তু 1990-এর পরে 93 বা 96-এর দিকে আর কি। এবং আমাদের যখন ফায়ার অ্যাক্ট যেটা হয়েছে 2003 সালে আসলে, এবং তখনই কিন্তু তারা কিছু আইনের ফাঁকেই কিন্তু এগুলো রাচুকের অ্যাপ্রুভাল নিয়ে কাজ করা হয়েছে। বিল্ডিং কোড ফলো করে যেগুলো অ্যাপ্রুভাল ছিল সেই অনুযায়ী কিন্তু কাজগুলো করা হয়নি আসলে। তবু এই যখনই আমরা ঢাকায় কয়েকটা ইনসিডেন্ট হলো, তারপরেও কিন্তু আমরা বিভিন্ন মার্কেট বহুতল ভবন কিন্তু আমরা একটা বিস্তারিত সার্ভে শুরু করেছিলাম এখন থেকে প্রায় 2 থেকে 1.5 বছর আগে আসলে। সেই অনুযায়ী কিন্তু আমরা প্রায়ত মেয়র মহোদয়ের কাছে আমরা রিপোর্ট করেছিলাম যে এই সমস্ত বিল্ডিং যেগুলো বিশেষ করে বনানীতে যেগুলো আছে এগুলো কিন্তু ফায়ারের প্রপারলি কোড ফলো করা হয় না। এখানে কিন্তু বড় ঝুঁকির মতো বিল্ডিং আর কি। সেই আমরাও এই রিপোর্টটাকে আমরা বিশেষ করে আমরা মন্ত্রণালয়কে পাঠিয়েছি, এলজিইডি মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মেয়র মহোদয়কে জানানো হয়েছে আসলে। এবং মেয়র মহোদয়ের মাধ্যমে কিন্তু আমরাও বলেছিলাম যে এই বিল্ডিংগুলোকে বিশেষ করে যে বনানী এবং মহাখালীর কত হাইরাইজ বিল্ডিং যেগুলো আছে এগুলোর এই অগ্নি সুরক্ষিত ব্যবস্থা নেওয়া হবে। আমরাও সাথে সাথে কিন্তু আমরা এদেরও কিন্তু একটা ব্যবস্থা যেটা করেছি যে ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন করতে হবে, কারণ যখন বিল্ডিংটা করে ফেলে বসবাস হয়ে যায় কিন্তু কিছু কারেক্টিভ মেজার নেওয়ার কথা আমরা বলেছিলাম আসলে। অনেক অনেক মালিকরা কিন্তু কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদেরকে বলা হয়েছে সেফটি প্ল্যান অনুযায়ী আপনারা কারেক্টিভ মেজার নেন, তারা সেইভাবে ব্যবস্থা নেয়নি। আচ্ছা, এই ভবনটির ক্ষেত্রে আসলে কি হয়েছিল পরবর্তীতে? মানে এই ভবন কি তার সেই অনুমতি নিয়েছিল বা সেই অনুমতি কি তাদের ছিল? এবং যদি অনুমতি না নিয়ে থাকে তাহলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর কোনো ধরনের পদক্ষেপ নিতে পারত কিনা? আমরা যেটা পদক্ষেপ আমাদের যেটা আছে আমাদের কিছু মোবাইল কোর্ট আছে আমরা কিছু মোবাইল কোর্টের মাধ্যমে প্যালান্টে করে থাকি। আমরা আইনগত ব্যবস্থার জন্য আমাদের কিছু ম্যাজিস্ট্রেট আমরা চেয়েছিলাম, কারণ যেহেতু আমাদের একটা আইনের আমাদের আছে এবং আইনকে ইমপ্লিমেন্ট করতে যেটা আমাদের এনফোর্সমেন্টে কিছু আমাদের সমস্যা হচ্ছিল, সেই জন্যই কিন্তু আমরা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলাম আর কি। এবং আমরা এটা বিভিন্ন জায়গায় মামলাও করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু যখন আমরা একটা মামলা করা হচ্ছে, যেমন বিভিন্ন বিল্ডিংয়ে যেমন আইনের ব্যত্যয় যখন থাকে তখন দেখা যাচ্ছে হাইকোর্টে তারা রিট নিয়ে তারা সময় বর্ধিত চাচ্ছে আসলে। এইভাবে কিন্তু কিছু কেস যেগুলো আমরা এক্সাম্পলের ব্যবস্থা নিলাম, তারা তখন কিন্তু এই সমস্ত একটা আইনের একটা ফাঁক অথবা আইনের যেটা বলবো আছে আইনের একটা সাপোর্ট নিয়ে তারা লড়তে চায় আসলে। আমাদের কিন্তু যেহেতু আমাদের কিছুটা পিছিয়ে এসেছেন বা শিথিল হতে হয়েছেন। আচ্ছা, এই ভবনটির ক্ষেত্রে একটি রেস্তোরাঁ ছিল আমরা দেখেছি, এবং রেস্তোরাঁ থাকলে অবশ্যই সেখানে কিচেন থাকবে। এরকম একটি 22 তলা ভবনে আপনি বলছিলেন যে সেখানে সেফটি মেজার ছিল না ঠিকঠাক, তারা সে ব্যবস্থা নেননি। তারপরেও সেখানে একটি কিচেন রাখা এবং একটি রেস্তোরাঁর অনুমোদন দেয়া, এবং সেখানে রেস্তোরাঁগুলোতে তো আমরা জানি যে একটা অগ্নি নিরাপত্তা বিশেষ করে যাচাই করে নিতে হয়। রেস্তোরাঁটির কি কোনো ধরনের অগ্নি নিরাপত্তার লাইসেন্স ছিল বা সেটি কি আপনার জানা আছে? যেটা রেস্তোরাঁ হয়েছে সেটা কিন্তু আমাদের অগোচরে হয়েছে। রেস্তোরাঁর সার্টিফিকেটও আমরা দেই না এবং তারা আমাদের কাছে ক্লিয়ারেন্সও নেয় না আসলে। এই ব্যাপারেও আমাদের
আমাদের অগোচরে হয়েছে আসলে। সেটা আমাদের নলেজে ছিল না, যার জন্যে কিন্তু আমাদের ব্যাপারে জানা নেই আসলে। তবে আমরা শুনেছি এখন রেস্তোরাঁ ছিল, আগুনটা ওখান থেকে সূত্রপাত হয়েছে, যেহেতু একটা অনুসন্ধান বা তদন্ত হচ্ছে, তদন্ত করে বলতে পারবো কী জন্য, কারণটা কী জন্য আগুনটা হয়েছিল। বাট আমরাও যে লোকমুখে শুনতে পারলাম যে রেস্তোরাঁ ওখান থেকে আগুনটা সূত্রপাত হয়েছে আসলে। বাট এটার কোনো ক্লিয়ারেন্স বা অনুমতি বা সেটা আমরা কখনো দেই নাই। জি, এটি তদন্ত হলে নিশ্চয়ই আরও অনেক পরিষ্কার হবে। আলী আহমেদ খান, আরেকটি বিষয় যে আগুনের হাত থেকে বাঁচতে আমরা অনেককেই দেখেছি যে যারা তার ধরে বের হবার চেষ্টা করেছেন বা ভবন থেকে লাফ দিয়েছেন, তাদের একজন গুরুতর আহত হয়েছেন, বাকি সবাই মারা গেছেন। কিন্তু ওই সময়ে আমরা অনেককেই বলতে শুনেছি, সাধারণ মানুষ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই কথাটি বারবার ঘুরে ফিরে আসছিল, যে যখন ফায়ার ব্রিগেড সেখানে কাজ শুরু করে এই ধরনের হাইরাইজ বিল্ডিংয়ের নিচে তাদেরও তো এক ধরনের সেফটির প্রয়োজন আছে, উপরে উঠে তারা কাজ করেন, নিচে কোনো সেফটি নেটের ব্যবস্থা ছিল না। এটি কেন আসলে করা হয় না, বা আমাদের হাতে আছে কিনা, ফায়ার ব্রিগেডের হাতে? যখনই হাইরাইজ বিল্ডিংয়ের ফায়ার ফাইটিং কিন্তু নিজস্ব ব্যবস্থাপনা থাকে, যখন যে কোনো হাইরাইজ বিল্ডিং ফায়ার ফাইট করবে তাদের এরকম সিঁড়ি থাকবে এবং প্রপার সাইনেজ থাকবে, বা যেটা দিক নির্দেশনা থাকবে, বা যে কোনো একটা ভিজিটার গেলেও কিন্তু ওখানে একটা সাইনের মাধ্যমে আগুন লাগলে একটু ওয়ার্নিং থেকে চলে আসতে পারে। কিন্তু এই বিল্ডিংয়ে কিন্তু যেটা আছে এগুলো সবগুলো কিন্তু ব্যর্থ হয়েছিল, যার জন্য কিন্তু মানুষ কিন্তু উপায়ন্তর না পেরে খুব প্যানিকের মাধ্যমে পড়ে গিয়েছে। তবে এই যদি নিয়মিত মহড়া হতো এবং যারা সেখানে দায়িত্ব ছিল তাহলে কিন্তু এই ঘটনা হতো না। আর আপনি যেটা বললেন যে সেফটি নেট কিন্তু সীমিত পর্যায়ে কিন্তু আমরা দিয়ে থাকি, বাট এখানে কিন্তু যখনই আমরা সেফটি নেট দেওয়ার ছিল ওখানে কিন্তু বড় ল্যাডার লাগানো করা ছিল, তারপরে কিন্তু আমাদের একটা ম্যাট আছে, সেটা কিন্তু অনেকে জাম দিতে পারে, হয়তো 4-5 তলা থেকে হতে পারে, বাট কখনোই কিন্তু এই 20 তলা বা 18 তলার উপর থেকে জাম দেওয়ার প্রভিশন কখনোই নাই আসলে। তবে এখানে আমি বলবো যারা হয়তো প্যানিকে আপনারা নামার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমরা যদি আপনার পাশে থাকতে পারতেন, কারণ অনেকে কিন্তু দেখা যাচ্ছে গ্লাস ভেঙে দাঁড়িয়েছিল পাশে, অক্সিজেনটা নিতে পারে, তারা কিন্তু এখানে তাকে পরে কিন্তু উদ্ধার করা গিয়েছে। তবে কিছু যারা খুব বেশি প্যানিকে, তারা প্রচণ্ড ধোঁয়া, যারা সিঁড়ির ঘরে যে ওখানে জায়গা পায়নি, অথবা তারা ওখানে দিশারা হয়ে গিয়েছে, তারাই কিন্তু ওখানে পরে সাফোকেশনে মারা গিয়েছে আসলে। তবে এই সেফটির ব্যাপারেও আপনি যেটা বললেন যে এখানে নেট বা এখানে ম্যাটের ব্যবস্থা, এটা হাই রাইজ বিল্ডিংয়ে না, এটা হয়তো লো রাইজ বিল্ডিংতে হতে পারে, বাট হাই রাইজ বিল্ডিংয়ে যেটা আমরা মনে করি যে এই টোটাল সেফটি নেটটা সীমিত পর্যায়ে লাগানো যেতে পারে, তো বড় লাগানোর কিন্তু এখানে এই সমস্ত জায়গায় এখানে প্রভিশন বা এখানে ছিল না আসলে। আচ্ছা, অভিযোগ আছে যে আগুন লাগার পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণ এবং ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধারে তারা আসলে কাজ শুরু করতে দেরি করেছেন, সেটি এমনকি ঘন্টাখানেক বা 1.5 ঘন্টা মতো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা বলছিলেন। এমনটি হবার আসলে কি কারণ? আসলে জানা, আমাদের যখন একটা আগুন লাগে, আসলে আগুন লাগার পরে আপনারা দেখেছেন যে বনানী গুলশান এলাকায় কিন্তু ফায়ার স্টেশন নাই আসলে, আমাদের আসতে হয় তেজগাঁ থেকে, আসতে হয় কুর্মিটোলা থেকে আসতে হয়, এবং অনেক এই ট্রাফিক জ্যাম এগুলো পুশ করে তারপরে চলে আসতে হয়। কারণ এর আগেও কিন্তু এখানে গতকালও যেটা বলেছে একটা, এবং প্রচণ্ড একটা বিভিন্ন কারণে একটা জ্যাম ছিল, যার জন্য কিন্তু আমাদের পৌঁছতে দেরি হয়েছে আসলে। না, কিন্তু এবং ঘটনাস্থলে 12 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছেছে আগুন লাগার, কিন্তু কাজ শুরু করতে বা পানি ছুটতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। এটির আসলে কি কারণ? এখানে আমাদের বিভিন্ন ল্যাডার যেটা আছে, কারণ পানি যেটা আছে এখানে তো কোনো হাইড্রেন সিস্টেম ছিল না, যে কোনো আসলেও আমাদের পানিবাহী গাড়ি একটা আছে, বড় গাড়ি, সেটাও সময় লাগে, যেটা কাছাকাছিতে চলে আসছে, গাড়ির ছোট গাড়ি ছিল, কিন্তু যখন একটা আগুন লাগে সাথে সাথে কিন্তু একটা বিভিন্ন রকম গাড়ি আসতে হয়, কারণ একটার সাথে আরেকটা কমপ্লিমেন্ট করতে হয় গাড়িগুলো। আমরা যখন ল্যাডার আসি, ল্যাডারের সাথে কিন্তু আসতে হবে কিন্তু আমাদের পানিবাহী গাড়ি, সেটাও আসতে সময় লাগে এবং সেটা কানেকশন দিতে হয় আসলে।
সেভাবে কিন্তু কিছু ইনস্টলেশনের সময় চলে যায়। তবে এখানেও একটা আমাদের হয়তো একটা ল্যাডারের মনে কিছু ম্যালফাংশনই ছিল, সেখানে সময় লেগেছে, কিন্তু পরবর্তীতে কিন্তু অন্য ল্যাডারটা এসে সেটা কাভার দিয়ে ফেলেছে। আচ্ছা, তবে এইটা যেহেতু মেশিনের ব্যাপার, এটা এফআর টাওয়ারে আগুনের ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শিশুকে ফায়ার সার্ভিসের পানির একটি ফাটা পাইপ পলিথিন দিয়ে চেপে ধরে রাখতে হয়েছে। পাইপে আসলে এমন ত্রুটি থাকার কি কারণ, থাকবার কোনো সুযোগ আছে কিনা? আমাদের যেহেতু অনেক রকম পাইপ থাকে, কিছু পাইপগুলো অনেক সময় বিভিন্ন রকম এটা রোবাস্ট পাইপ যদি না, যেটা অনেক সময় একটু লিকেজ থাকতে পারে, কারণ পানির অনেক প্রেশার থাকে, পাইপগুলো হয়তো মাঝে মাঝে লিক থাকতে পারে। তবে এগুলো কাজের ক্ষেত্রে কিন্তু হয়তো ওয়্যার অ্যান্ড টিয়ার থাকতে পারে, সেগুলোও কিন্তু আমরা নর্মালি এগুলো প্রপারলি দেখে তারপরে লাগানো উচিত অবশ্য। দু একটা জায়গায়, কারণ অনেক লম্বা পাইপ, অনেক দূর থেকে পাম্প, অনেক প্রেশারে থাকে, দুই একটা লিকেজ থাকার সেই জন্য হয়তো লিকেজ হতে পারে। বাট কোনো মতেই লিকেজটা যদি বেশি থাকে তো অবশ্যই পানি এখান থেকে পড়ে যেতে পারে। তবে এটাকে প্রপারলি রাখা উচিত। আমরা দেখেছি যেগুলো অনেক সময় এটার গাড়ি চলে গেলেও এটা ড্যামেজ হতে পারে, হয়তো সে হয়তো নিজস্ব তার দায়িত্ববোধ থেকে কাজটা করেছে। তো আমাদের যেহেতু আমাদের সাথে অনেক ভলান্টিয়াররা কাজ করে, তারা তাদের সহায়তা আমরা নিয়ে থাকি, অত সেই শিশুটি তার দায়বদ্ধতায় কাজটা করেছে। বাট এখানে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর কথা এখন বলা হচ্ছে, যন্ত্রপাতির আধুনিকায়নের কথা বলা হচ্ছে এবং রক্ষণাবেক্ষণও সেখানে খুব জরুরি।